ভাবুন তো, সরকারি কাগজে আপনি বহু আগেই মরে ভূত হয়ে গেছেন, অথচ বাস্তবে আপনি দিব্যি বেঁচে আছেন। আর সেই আপনাকেই খুঁজছে দেশের খোদ কেন্দ্রীয় মন্ত্রী আপনার একটা কিডনি ছিনিয়ে নেওয়ার জন্য। গল্পের টুইস্ট এখানেই শেষ নয়। আপনার স্ত্রীর শরীর থেকে অজান্তেই একটি কিডনি উধাও। কে চুরি করলো সেই কিডনিটি, আর কেন জ্যান্ত মানুষকে লাশ বানিয়ে দেওয়া হলো? আজকের ভিডিওতে আমরা জানবো অসাধারণ দক্ষিণ ভারতীয় সিনেমা মাই লর্ডের পুরো গল্প। এই সিনেমার শেষের টুইস্ট আপনার ধারণাকেও বদলে দেবে। আর বেশি সাসপেন্স না বাড়িয়ে চলুন গল্পটা শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা পরিচিত হই ম্যাক্সওয়েল নামে এক ব্যক্তির সাথে। আপাতত দৃষ্টিতে তাকে সাধারণ মনে হলেও পর্দার আড়ালে সে এক অন্ধকার চক্রের সাথে জড়িত। গ্রামের চরম দড়িতে নিমজ্জিত অসহায় মানুষকে ফুসলিয়ে সে এই অবৈধ অর্গান ডোনেট করতে বাধ্য করে। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস! টাকার তীব্র তাড়নায় সে নিজের এবং তার ওয়াইফের কিডনিও বিক্রি করে দিয়েছে। হঠাৎ ম্যাক্সওয়েলের বসের কাছ থেকে একটি জরুরি ফোন আসে। অপর প্রান্ত থেকে জানতে চাওয়া হয় এই মুহূর্তে তার কাছে এইচএস গ্রুপের কোনো ডোনার আছে কিনা। ম্যাক্সওয়েল কিছুটা স্বস্তি পেয়ে জানায়, হ্যাঁ, এই অজপাড়া গায়ে এমন এক অদ্ভুত ব্লাড গ্রুপের মানুষ তার চেনা আছে। ঠিক এরপরেই গল্পের মোড় ঘুরে যায় এক আভিজাত ও ক্ষমতাশালী পরিবারের দিকে, যেখানে অসুস্থ হয়ে শুয়ে আছে এক পলিটিক্যাল পাওয়ারফুল ব্যক্তি। সেখানে একজন পূজারী পূজা শেষ করে তাকে পবিত্র জল খাওয়াতে যায়। ঠিক তখনই বাধা হয়ে দাঁড়ায় কর্তব্যরত সিস্টার মনে করিয়ে দেয় ডাক্তার সকালে যে 500 ml পানির সীমা বেঁধে দিয়েছিল তা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। পূজারী কিছুটা ক্ষুব্ধ হয়ে বলে, এ তো সাধারণ জল নয়, এ হলো পবিত্র জল। সিস্টার তখন কড়া ভাষায় জবাব দেয়, তাতে কি, জল তো জলই। মেডিকেল সায়েন্সের এই কঠোর নিয়ম শুনে অসুস্থ মহিলাটি ভীষণ রেগে যায়। পরিস্থিতি বেগতিক দেখে তার ছেলে এগিয়ে আসে তার মাকে শান্ত করতে। এরপর আমরা দেখতে পাই সেই মহিলার মেয়ে ডাক্তারের সাথে অত্যন্ত গোপনে কথা বলছে, আর উন্মোচিত হয় এক বিশাল সত্য। এই অসুস্থ বৃদ্ধা আর কেউ নন, তিনি হলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুজাতা মহল। রাজনীতির মাঠে নিজের দাপট ধরে রাখতে এবং দেশের আইন শৃঙ্খলার কথা ভেবে তার এই মরণব্যাধির খবর পুরো দেশের থেকে সম্পূর্ণ গোপন রেখেছে। তার 2টি কিডনি অকেজো হয়ে পড়েছে, আর তাকে বাঁচাতে প্রয়োজন অত্যন্ত বিরল এইচএস ব্লাড গ্রুপের একটি কিডনি। ডাক্তার জানান এই গ্রুপটি অত্যন্ত দুর্লভ, যা পুরো দেশে মাত্র 2 জন সম্ভাব্য ডোনারের সন্ধান মিলেছে। মন্ত্রীর ছেলে ল্যাপটপের স্ক্রিনে সেই 2 জন ডোনারের প্রোফাইল দেখায়। ডোনার এ আনমানা দেবী, ডোনার বি মতু সিপি। যেহেতু পুরো বিষয়টি সম্পূর্ণ বেআইনি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা এর সাথে জড়িত, তাই এই মিশনটি সফল করতে তারা তাদের বিশ্বস্ত ও চতুর লোক কৃষ্ণকুমারকে সেই ডোনারদের সন্ধানে পাঠায়। এবার পদ্মায় আগমন ঘটে আমাদের ছবির নায়ক মতু সিপির। তবে তার এন্ট্রি কোনো সাধারণ নায়কের মতো নয়, বরং বেশ ইউনিক এবং একসাথে একটু অদ্ভুত। সিনেমার স্ক্রিনে আমরা দেখতে পাই এক চরম নাটকীয় মুহূর্তের এলাকার মন্ত্রী এবং সাধারণ জনতার বিশাল জটলা, আর তার মাঝেই আমাদের মতু ভাই নিজের জীবন বিসর্জন দেওয়ার অর্থাৎ সুসাইড করার ট্রাই করছে। পাবলিক তো ভেবেই পারছে না এটা কোনো সিনেমার শুটিং নাকি রিয়েল লাইফের কোনো ভিডিও। চারিদিকে যখন হাহাকার আর হুলস্থুল কাণ্ড, ঠিক তখনই সিন ক্রিয়েট করতে এন্ট্রি হয় পুলিশ। তারা এসে মতুকে উদ্ধার তো করেই, ফ্রিতে বোনাস হিসেবে কলার চেপে সোজা থানায় নিয়ে যায়। থানায় বন্দি মতুর ভাগ্য খেলার জন্য যেন লটারি নিয়ে হাজির হয় কৃষ্ণকুমার। সেখানে গিয়ে সে মতুর সাথে দেখা করে। তাকে নিজের আসল পরিচয় লুকিয়ে কৃষ্ণকুমার এক ইমোশনাল বানোয়াট গল্প ফাঁদে। সে বলে তার আদরের একমাত্র ছোট বোনের জীবন বাঁচাতে জলদি একটা কিডনি দরকার, আর সৌভাগ্যবশত সেই কিডনি নাকি মতুর সাথে ম্যাচ করেছে। বিনিময়ে সে মতুকে এত টাকা দেওয়ার অফার করে যে যা মতু স্বপ্নেও ভাবেনি। কিন্তু আমাদের মতু ভাই তো আবার যে সে লোক নয়, এত বড় অফার শুনেই তার মনে খটকা লাগে। সে ভাবে ডাল মে কুচ কালা হে, নির্ঘাত তাকে কোনো বড় ফাঁদে
ফেলানোর চেষ্টা করছে। আসলে মতু এই মুহূর্তে দুনিয়ার কাউকেই বিশ্বাস করতে পারছিল না, তাই সুযোগ বুঝেই সে থানা থেকে একেবারে হাওয়া হয়ে যায়। মতু হাতছাড়া হওয়ায় কৃষ্ণকুমার এবার ধরে অন্য রাস্তা। সে জানতে পারে কাঠির ভেলান নামে এক সাংবাদিকের কথা। এই কাঠির ভেলান হলো একমাত্র ব্যক্তি যাকে মতু অন্ধের মতন বিশ্বাস করে। কৃষ্ণকুমার তাকে অনুরোধ করে বলে, স্যার, আপনি একটু বুঝিয়ে বলুন মতুকে, যদি সে কিডনিটা ডোনেট করে তবে সে যা চাইবে, টাকা, গাড়ি, বাড়ি সব দেওয়া হবে। সব শুনে কাঠির বলে, মতুর আবার কিসের চাহিদা? সে যে বেঁচে আছে এটাই তো একটা মস্ত বড় মিথ্যা। আরে ভাই, সরকারি খাতায় যে অলরেডি মারা গেছে, মরা মানুষের আবার কিসের জিনিসপত্র লাগে? কি চমকে গেলেন তো? অফিসিয়ালি রেকর্ড অনুযায়ী মতু এবং তার স্ত্রী দুজনেই নাকি অনেক আগে মারা গেছে, কিন্তু বাস্তবে তারা বহাল তবিয়তে বেঁচে আছে। কিন্তু কেন এই জ্যান্ত মানুষ দুটোকে কাগজে কলমে কেন মেরে ফেলা হলো? এই রহস্য জট খুলতে গল্প এবার চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমাদের স্ক্রিনে এন্ট্রি হয় সুশোলার, যে একটি ম্যাস ফ্যাক্টরিতে কাজ করে। একদিন কোম্পানির সামনে এসে মজনু নামে একটি ছেলে সুশোলাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সুশোলা তাকে পাত্তা দেয় না। ঠিক সেই নাটকীয় মুহূর্তে হঠাৎ সুশোলার পেটে তীব্র ব্যথা শুরু হয় এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর সেখানেই আমাদের মতুও উপস্থিত ছিল। এরপর গল্পে আসে বানিয়াম্মা, যিনি একটি অনাথ আশ্রমের প্রধান। তিনি মতুকে ডেকে রীতিমতন ঝাড়ি মেরে বলে, তুই এবার সুশোলাকে বিয়ে কর। ওর বাবা তোকে ভরসা করে ওর দায়িত্ব দিয়ে গিয়েছিল। মেয়েটা তো কাউকেই পছন্দ করে না। এই পর্যন্ত আটটা সম্বন্ধ বাতিল করেছে, এবার ওকে কে বিয়ে করবে? এখান থেকেই জানা যায় এক আবেগঘন অতীত। ছোটবেলায় সুশলার বাবা মতুকে আশ্রয় দিয়েছিল এবং মৃত্যুর আগে নিজের একমাত্র মেয়ের দায়িত্ব মতুর কাঁধে দিয়ে যায়। কিন্তু মতু তো সুশলাকে শুধু বন্ধুই ভাবে। তবে তাদের মধ্যেও বিয়েটা কিন্তু হয়েছিল এক চরম ভুতুড়ে কাণ্ড দিয়ে। এক রাতে হঠাৎ সুশলার শরীরে তার মৃত বাবার আত্মা ভর করে। হ্যাঁ, একদম ঠিকই শুনছো, পুরোই হরর সিনেমার মতন। আত্মা ভর করে মতুকে গম্ভীর গলায় আদেশ দেয়, আমি তোকে বিশ্বাস করে আমার মেয়েকে রেখে গিয়েছিলাম, আর তুই এখন ওর সাথে জবরদস্তি করছিস। এখনই আমার মেয়েকে বিয়ে করবি। ব্যাস, শ্বশুরের ভূত এসে হুমকি দেওয়ার পর কার আর সাধ্য আছে বিয়ে আটকিয়ে রাখার? পরের দিনই মতু আর সুশলার শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর মতু আর সুশলার দিনগুলো বেশ ভালোই কাটছিল, ঠিক যেন এক টুকরো মেঘমুক্ত আকাশ। কিন্তু এই সুখ বেশি দিন সহায় হলো না। একদিন সুশলার গ্রামের মন্দিরে পূজা দিতে যায়, কিন্তু ফেরার পথে হঠাৎ করেই তার শরীর খারাপ হতে শুরু করে এবং মাঝ রাস্তায় সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। শুধু তাই নয়, তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। এদিকে ঘরে সুশলাকে না পেয়ে মতু ব্যাকুল হয়ে তাকে খুঁজতে বের হয়। প্রথমে সে সুশলার ফ্যাক্টরিতে যায়, কিন্তু জানতে পারে সুশলা মন্দিরের দিকে গেছে। মতু কাল বিলম্ব না করে ঝড়ের গতিতে মন্দিরের দিকে ছুটে যায়, আর সেখানে গিয়ে যা দেখে তাতে তার পায়ের তলার মাটি সরে যায়। নিথর অজ্ঞান অবস্থায় সুশলা মাটিতে পড়ে আছে, আর চারপাশে রক্তে ভেসে যাচ্ছে। মতু তাকে কোলে তুলে নিয়ে পাগলের মতন ছুটে যায় এক সরকারি হাসপাতালে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সুশলার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়ে। তার হিমোগ্লোবিন আশঙ্কাজনক হারে কমে গেছে। তাকে বাঁচাতে হলে এখনই জরুরি ভিত্তিতে 3 ব্যাগ রক্ত দিতে হবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সুশলার ব্লাড গ্রুপ হলো এবি নেগেটিভ, যা অত্যন্ত দুর্লভ। সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে এই গ্রুপের 1 ফোঁটা রক্ত নেই। মধু যখন দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটছে, ঠিক তখনই এক অচেনা লোক এসে তাকে এক অদ্ভুত পরামর্শ দেয়। সেই অচেনা লোক বলে, সরকারি হাসপাতালে রক্ত না পাওয়া গেলেও শহরের বড় প্রাইভেট হাসপাতালে নাকি এই রক্ত চট জলদি পাওয়া যাবে। তবে হ্যাঁ, এই জন্য গুনতে হবে চড়া মূল্য। যেখানে সরকারি হাসপাতালে প্রতি ব্যাগ রক্তের খরচ মাত্র 1500 টাকা, সেখানে প্রাইভেট হাসপাতালে এই সংকটের সুযোগ নিয়ে প্রতি ব্যাগ রক্ত বিক্রি করা হচ্ছে 15,000 টাকায়। এক দরিদ্র দিনমজুর মতুর কাছে এই টাকা আকাশ কুসুম ভাবনার মতন। কিন্তু চোখের সামনে স্ত্রীর ছটফটানি দেখে মতু আর কোনো উপায় পায় না। বাধ্য হয়ে মতু রহস্যে পা দেয়।
এতগুলো টাকা মতু কোথায় পাবে? নিরুপায় মতুকে তখন সেই অঙ্গ পাচারকারী ম্যাক্সওয়েল নিয়ে যায় এলাকার এক প্রভাবশালী নাসিম্মার কাছে। নাসিম্মা যেন দয়ার সাগর। সে মতুকে দেখা মাত্রই 30,000 টাকা ধার দিয়ে দেয়। শুধু তাই নয়, সাথে ছাড়ে ইমোশনাল ডায়লগ। আরে ভাই, টাকা পয়সাই কি সব নাকি? ঘরের বউ অসুস্থ থাকলে কি আর শান্তি থাকে? তুমি আগে চিকিৎসা করো, যত টাকা লাগে আমি দেব। এমন উদারি কথা শুনে মধু তো ভাবল নাসিম্মা বোধ হয় স্বয়ং ভগবান। এরপর নাসিম্মা সুশলার আরও ভালো চিকিৎসার জন্য শহরের এক প্রাইভেট হাসপাতালের ঠিকানা দেয়। আর সরল মনে মতুও স্ত্রীকে নিয়ে সেই হাসপাতালে হাজির হয়। কিন্তু সেখানে যাওয়ার পর ডাক্তার পরীক্ষা করে এক নতুন বোমা ফাটায়। ডাক্তার জানায় সুশলার পেটে নাকি একটি বড় পাথর আছে, যার জন্য এখনই অপারেশন করতে হবে। প্রথমে মতু আর সুশলা ভীষণ ভয় পেয়ে গেলেও সুস্থ হওয়ার আশায় শেষমেশ অপারেশনে রাজি হয়ে যায়। কিন্তু অপারেশন থিয়েটার থেকে সুশলা বের হতেই বদলে যায় নাসিম্মার রূপ। দয়ার সাগরের চাদরটি এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিয়ে নাসিম্মা এবার মতুকে ডেকে এক বিশাল বিল ধরিয়ে দেয়। সে ঠান্ডা গলায় বলে, আগের ঋণ আর এই ক্লিনিকের বিল মিলিয়ে মোট খরচ দাঁড়িয়েছে 3,90,000 টাকা। হতবাক মতু আমতা আমতা করে বলে, আমি দিনরাত খাটবো, খেটে খেটে আপনার সব টাকা আস্তে আস্তে পরিশোধ করে দিব। কিন্তু নাসিম্মা এবার তার আসল রাক্ষসী রূপটি দেখায়। সে ভেঙচি কেটে বলে, তোর 14 পুরুষ খাটলেও এত টাকা পরিশোধ করতে পারবি না। তোর কি কোনো সামর্থ্য আছে? এরপর সে ইশারায় ম্যাক্সওয়েলকে বলে পৌঁছিয়ে দিতে। ম্যাক্সওয়েল মতুকে ডেকে বলে, সারা জীবন কুলিগিরি করলেও এই টাকা তুই শোধ করতে পারবি না। এর চেয়ে একটা সহজ বুদ্ধি শোন। তোর বউয়ের 2টা কিডনি ভালো আছে, একটা বিক্রি করে দে। নাসিম্মার ঋণও শোধ হয়ে যাবে, আর তোর পকেটেও কিছু কাঁচা টাকা আসবে। একটা কিডনি ছাড়া মানুষ অনায়াসে বেঁচে থাকতে পারে, কিছুই হবে না এতে। এই ভয়ঙ্কর প্রস্তাব শুনে মতুর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে নিজের বউয়ের শরীরের কোনো আঁচ লাগতে দিবে না। সে ছুটে গিয়ে নাসিম্মাকে বলে, আমার বউকে ছেড়ে দিন, লাগলে আমার শরীর থেকে কিডনি কেটে নিন, তাও তাকে বাঁচান। কিন্তু নাসিম্মা তো কসাই। সে মতুর প্রস্তাবে রাজি হয় না। সে উল্টে জোর খাটায় এবং হুমকি দেয়, তোদের এই ক্লিনিকেই বন্দী থাকতে হবে এবং সুশলার কিডনি দিয়েই এর ঋণ শোধ করতে হবে। অর্থাৎ জোর করে তারা সুশলার কিডনি নিয়ে যেতে চায়। এরপর মতু বুঝতে পারে এখানে আর এক মুহূর্ত থাকা মানেই সুশলার মৃত্যু। তাই সুযোগ বুঝে এক গভীর রাতে, যখন পুরো ক্লিনিক ঘুমে আচ্ছন্ন, মতু সুশলাকে নিয়ে একেবারে হাওয়া হয়ে যায় এবং দূরে গিয়ে এক অচেনা গ্রামে আত্মগোপন করে। মতু আর সুশলা পালিয়ে গেছে শুনে নাসিম্মার রেগে আগুন হয়ে যায়। নিজের 3,90,000 টাকা উসুল করতে সে এক হাড়হিম করা ভয়ঙ্কর চাল চালে। ম্যাস ফ্যাক্টরিতে লাগা এক অগ্নিকাণ্ডের সুযোগ নিয়ে সে অন্য 2টি বেওয়ারিশ লাশকে মতু আর সুশলার লাশ বলে চালিয়ে দেয়। সরকারকে বিশ্বাস করায় যে তারা আগুনে পুড়ে মারা গেছে। ফলে অফিসিয়ালি তাদেরকে মৃত ঘোষণা করা হয় এবং তাদের নামে আসা সরকারি ক্ষতিপূরণের মোটা অঙ্কের টাকা নাসিম্মা নিজের পকেটে পুরে নেয়। সরকারি খাতায় নিজেদের মৃত এই চরম সত্যটা জানতে পেরে মতু আর স্থির থাকতে পারে না। সে নাসিম্মার কাছে গিয়ে হাজির হয় এবং বলে, আমি তো বেঁচে আছি, আমি কষ্ট করে হলেও আপনার সব টাকা শোধ করে দেব, দয়া করে আমাদের জ্যান্ত মেরে ফেলবেন না। কিন্তু নাসিম্মা তো তখন সরকারের টাকা হজম করে বসে আছে। সে মতু আর সুশলাকে মারধর করে এবং হুমকি দিয়ে বলে, তোরা অফিসিয়ালি অলরেডি মৃত, তাই আর বেশি বাড়াবাড়ি না করে এখান থেকে দূরে চলে যাও। এরপর গল্পের ফ্ল্যাশব্যাক শেষ হয় এবং গল্প আবার ফিরে আসে বর্তমান সময়ে। সুজাতা মহলের ছেলে কৃষ্ণকুমারকে ফোন করে এক দুঃসংবাদ দেয়। সে জানায় ডোনার এ অর্থাৎ আনমনা দেবী পরিবারের চরম অনটনের কারণে ইতিমধ্যে নিজের 2টি কিডনি বিক্রি করে দিয়েছে। এখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে, অর্থাৎ মিনিস্টারকে বাঁচাতে হলে এখন একমাত্র অপশন মতু সিপি। এই মোক্ষম সুযোগে সাংবাদিক কাথির ভেলান মতুর কাছে ছুটে যায়। সে মতুকে বুঝিয়ে বলে, মতু, তুমি কোনো সাধারণ মানুষকে কিডনি দিচ্ছ না, তুমি বাঁচাতে যাচ্ছ খোদ দেশের কেন্দ্রীয় মন্ত্রীকে। তুমি রাজি হলে এর বিনিময়ে নাসিম্মার মতন অপরাধীরা শাস্তি পাবে এবং তোমার উপর হয়ে যাওয়া সব অন্যায়ের বিচার তুমি পাবে। সব শুনে মতু শেষ পর্যন্ত কিডনি দিতে রাজি হয়ে যায়।
সব চূড়ান্ত হওয়ার পর কৃষ্ণকুমার মতু আর সুশলাকে নিয়ে দিল্লির এক বিলাসবহুল হাসপাতালে হাজির হয়। সেখানে ডাক্তার মতুকে পরীক্ষা নিরীক্ষা করে জানায় সে সম্পূর্ণ ফিট। কিন্তু আসল নাটক শুরু হয় সুশলাকে নিয়ে। হঠাৎ সুশলার পেটে তীব্র ব্যথা শুরু হলে ডাক্তাররা তাকেও জরুরি ভিত্তিতে পরীক্ষা নিরীক্ষা করে। কিন্তু পরীক্ষার রিপোর্ট আসতেই সবার চোখ কপালে ওঠে। রিপোর্টে দেখা যায় সুশলার ডান পাশের কিডনিটি গায়েব, অর্থাৎ তার শরীরে একটি মাত্র কিডনি আছে। এই খবর শুনে মতু আর সুশলা ভয়ে কেঁপে ওঠে। মতু মনে পড়ে যায় সে পুরনো ক্লিনিকের কথা। মতু বুঝতে পারে এই বড় লোকদের হাসপাতালেও তাদের বড় কোনো বিপদ হতে পারে। তাই তারা জলদি এক বুদ্ধি খাটায়। সুশলা আবারও তার শরীরে বাবার আত্মা ভর করা সে পুরনো নাটক শুরু করে এবং চারদিকে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে তারা হাসপাতাল থেকে চম্পট দেয়। অন্যদিকে সুজাতা মহলকে অপারেশন করতে হবে 2 দিনের মধ্যে। কিন্তু এদিকে মতু গায়ে রেগে আগুন হয়ে সুজাতা মহল আদেশ দেয় মতুকে খুঁজে বের করে তার থেকে কিডনি নিয়ে মতু এবং সুশলাকে মেরে ফেলার। এরপর দেখা যায় মতু সুপ্রিম কোর্টে মামলা করে। সুশলা বিচারককে জানায় কিডনি তার অজান্তেই শরীর থেকে বের করে নেওয়া হয়েছে। সাথে সাথে তারা সুজাতা মহলের কথাও জানায়। মতু বলে টাকার জোরে কেন গরিবরা বিচার পাবে না। বিচারক অরিন্দম কুমার একজন সৎ ও আদর্শবান ব্যক্তি। তিনি বলে নিশ্চয়ই তুমি বিচার পাবে এবং আসল অপরাধীও শাস্তি পাবে। এরপরে কোর্ট পরবর্তী তারিখ দেয়। সুজাতা মহল নিজের ছেলে মেয়েকে ডেকে বলে যে আমাকে কিডনি দেবে তাকে আমি ট্রাস্ট কোম্পানির ডিরেক্টর বানিয়ে দিব। তারপরও নিজের সন্তানেরা কিডনি দিতে রাজি হয় না, বরং নানা অজুহাত দেখায়। এদিকে সুজাতা মহলের শরীরের অবস্থা খুব খারাপ হতে থাকে। ডাক্তার তার ছেলে মেয়েকে ফোন করলেও তারা ফোন ধরে না। এখন কেউ কিডনি না দিলে তার মৃত্যু অনিবার্য। এই সংকটময় মুহূর্তে মতু আবার হাসপাতালে ফিরে আসে এবং মানবতার এক পথ সৃষ্টি করে। কিডনি দান অপারেশন সফল হয়। এরপর সুজাতা মহল মতুকে কৃতজ্ঞতা স্বরূপ টাকা ভর্তি একটি ব্যাগ দিলে মতু সেই টাকা ফিরিয়ে দেয় আর বলে আমি টাকার জন্য এগুলো করিনি, একজনের জীবন বাঁচাতে পেরে আমি নিজেকে সার্থক মনে করছি। এরপর মতু ও সুশলা হাসপাতাল থেকে বেরিয়ে চলে আসে। ওয়েট বস, ভিডিওটা শেষ করার আগে একটা অসাধারণ মুভির কথা শুনে যান। কখনো ভেবেছেন 13 জন সুন্দরী নারীর গায়ের মোহনীয় ঘ্রাণ চুরি করে যদি পৃথিবীর সেরা সুগন্ধি বানানো হয়, তবে সেই নেশা কতটা ভয়ঙ্কর আর পৈশাচিক হতে পারে? কথা দিলাম এই সিনেমার প্রতিটা দৃশ্য যেমন আপনার স্নায়ুতে উত্তেজনা ছড়াবে, তেমনি এর ক্লাইম্যাক্স আপনার কল্পনাকেও হার মানাবে। মুভিটা মিস করতে না চাইলে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করুন।